হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমার সঙ্গে আলোর প্রতিসরণ চ্যাপ্টারের 3 নম্বর পার্টেতে প্রতিসরণের ফলে প্রতিবিম্ব যে গঠন হচ্ছে এই সম্পর্কে আলোচনা করব। এটা খুবই কনসেপচুয়াল ব্যাপার আছে। আজকে তোমাদের ডিটেলস আমি সহজ করে বুঝিয়ে দেবো, কোনো ঝামেলা থাকবে না, কোনো কিছু তোমাদের ডাউট থাকবে না, একদম এমনভাবে বোঝাবো। ওকে, তাই এই ভিডিওটি তোমার প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, কোথায় স্কিপ করবে না, কারণ স্কিপ করলে তোমরা ব্যাপারটা বুঝতে পারবে না। ওকে, তাহলে আমরা আলোচনা শুরু করব। তো আলোচনা শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট আছে, তোমরা যদি এখনও পর্যন্ত সায়েন্স বিটা চ্যানেল যদি সাবস্ক্রাইব না করে থাকো, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। কারণ সায়েন্স বিটা চ্যানেলে ক্লাস 10 to 12 ফিজিক্স, কেমিস্ট্রি এবং ম্যাথামেটিক্স ওয়েস্ট বেঙ্গলে যে সিলেবাস আছে সেই সিলেবাস অনুযায়ী ভিডিও আপলোড করা হয়। ওকে, অলরেডি অনেক ভিডিও আপলোড করা আছে, তোমরা প্লে লিস্ট থেকে দেখতে পারো। তো নেক্সট দেখো, তাহলে তোমরা এটা হেডিং দাও, এটা প্রতিসরণের ফলে প্রতিবিম্ব। এটা কী হচ্ছে দেখে নাও, কোনো বস্তুকে ধরলাম কোনো একটা জায়গা রাখলাম, এরকম এতে তরল আছে, ওকে, জল আছে ধরলাম, জল। ওকে, তাহলে এখানটায় যদি কোনো ব্যক্তি দাঁড়িয়ে থাকে, তাহলে কোনো বস্তু যদি আমি এখানটা রাখি, এখানটা যদি আমি একটা বস্তুকে রাখি, তাহলে এ যদি দেখে সেই বস্তুটা দেখবে কোথায়, এই উপরের কিছু উপরটায়, মানে যেখানে বস্তুটা আছে তার উপরটাই দেখবে বস্তুটাকে। মানে এদিকে আমরা নর্মালি এটা বিভিন্ন রকম প্র্যাকটিক্যাল আমরা পরীক্ষা আকারে দেখেছি। বিশেষ করে পেনকে দেখবে, পেনকে জলেতে অর্ধেক ডুবিয়ে রাখলে, অর্ধেক যদি পেনকে জলে ডুবিয়ে রাখায়, পেনটা একটু বাঁকা মতো দেখায়, তাই না? বা কোনো কয়েনকে, ধরো এই কয়েন আছে, কোনো একটা বালতিতে বা কোনো একটা জারেতে জল ভর্তি, তার নিচে কয়েন রাখলে, মানে প্রথমে একটা বালতি সবথেকে নিচে একটা কয়েন রেখে দেবো, রেখে দেওয়া জল ঢালবো, উপর থেকে দেখলে যে কয়েনটা যেন উপর দিকে একটু উঠে এসছে, মানে অ্যাকচুয়ালি বস্তুটা বা কয়েনটা যেখানটায় আছে জল ঢালার পর বস্তুটা দেখাচ্ছে উপর দিকে, যেন উপরে আছে, অতটা নিচে নেই। তাহলে এই যে প্রতিবিম্ব তৈরি হচ্ছে প্রতিসরণের ফলে, সেইটা আজকে ডিটেলসে আলোচনা করবো আমরা। ওকে, তাহলে প্রথমে কি আলোচনা করব, যে বস্তু যখন ভিতরে আছে, দর্শক যে দেখছে, অবজারভার, সে যখন বাইরে থেকে দেখছে তখন বস্তুটা সে কোথায় দেখবে, বা যে অবজারভার যে দেখছে সে যখন জলের ভিতরে আছে, অর্থাৎ ঘন মাধ্যমে আছে, আর বস্তু যখন লঘু মাধ্যমে আছে, সেখানে বস্তুটা কতটা দেখবে বা কোথায় দেখবে, তাহলে আপাত গভীরতা, প্রকৃত গভীরতা কত হবে, কতটুকু সরণ ঘটলো, সেই ডিটেলস আজকে আলোচনা করব। ওকে, তাহলে আমরা প্রথম যে কেসটা নেব, বস্তু থাকবে জলের ভিতরে বা বস্তু থাকবে ঘন মাধ্যমে, আর ব্যক্তি বা আমরা যে দেখব অবজারভার, যে দর্শক থাকবে সেটা লঘু মাধ্যমে। তাহলে এটা হচ্ছে দুটো পয়েন্ট হবে, দুটো কেস হবে। তাহলে বস্তুকে আমরা অবজার্ভ করে দুরকমভাবে, প্রথম বস্তুটা থাকবে কোথায়, ঘন মাধ্যমে অর্থাৎ জলের ভিতরে, আর বস্তু বা যে দর্শক থাকবে লঘু মাধ্যমে, সেখান থেকে অবজার্ভ করবে, অবজার্ভ করার পর দেখবে বস্তুটা কোথায় আছে। তারপর দ্বিতীয় কেসটা হবে কি, বস্তু থাকবে লঘু মাধ্যমে আর ব্যক্তি বা দর্শক থাকবে ঘন মাধ্যমে, তখন বস্তু যে অবস্থা সেইগুলো আমরা আলোচনা করব। ওকে, তাহলে প্রথম এর 1 নম্বর কেস হচ্ছে কি, বস্তু ঘন মাধ্যমে এবং দর্শক লঘু মাধ্যমে, ওকে, দর্শক থাকবে লঘু মাধ্যমে, বস্তু থাকবে ঘন মাধ্যমে আর দর্শক থাকবে লঘু মাধ্যমে। তাহলে এইরকম জায়গায় আমরা দেখব। তা ধরলাম এটা হচ্ছে দুটোর বিভেদ তল, এর নিচে জল আছে। ওকে, এতটুকু জল আছে। ওকে, এটা আছে। তাহলে এখানে ধরলাম কোনো বস্তুকে আমি কোনো একটা বস্তুকে ধরলাম এইখানটায় রেখেছি, জলের তলের ভিতরে এখানটায়। তাহলে এটা হচ্ছে পি বিন্দু, যেখানে বস্তুটা আছে। তাহলে এখান থেকে যদি কোনো আলোর রশ্মি এটা হচ্ছে তার বিভেদ তল, এ বি ধরলাম, এ বি হচ্ছে, এটা হচ্ছে লঘু মাধ্যম, এটা হচ্ছে লঘু মাধ্যম। ওকে, লঘু মাধ্যম বা বায়ু। ওকে, আর এটা হচ্ছে কি, জল। ওকে, এটা হচ্ছে জল। এবার ধরলাম কোনো একটা বস্তু জলের ভিতরে এখানটায় এই অবস্থায় আছে,
তাহলে এখান থেকে যেন কোনো রশ্মি বা কোনো ব্যক্তি যদি এখানে লম্বভাবে দেখে তাহলে সেটা কী হবে, সোজাসুজি এইভাবে বেরিয়ে যাবে। দেখে নাও, যেটা আমি বলেছিলাম স্নেলের সূত্র লম্ব আপতনের ক্ষেত্রে খাটে না, অর্থাৎ কোনো চ্যুতি হয় না। তাহলে এখান থেকে কোনো রশ্মি যদি এই লম্ব বা এই বিভেদ তলে আপতিত হয় তাহলে সেখানে সোজাসুজি বেরিয়ে যাবে। ওকে, তাহলে আমরা এই পয়েন্টটাকে বললাম, এখানে যে ছেদ করেছে সেটাকে ধরলাম এ বিন্দু। ওকে, আর এখানটা ধরলাম বি বিন্দু, এটা বি বিন্দু এ বি। তাহলে এ বি পথে আলোটা বেরিয়ে যাবে। যদি আলোকে আমি তির্যকভাবে কোনো ব্যক্তি যদি এখানটায় দেখে, ধরলাম অবজারভার আমার এখানটায় আছে। ওকে, অবজারভার ধরলাম, ওকে, এখানে অবজারভার আছে, সে এখান থেকে দেখছে, তার তির্যকভাবে দেখছে। তির্যকভাবে দেখছে মানে কি, রশ্মিটা এইভাবে যাবে। ওকে, এইভাবে যাবে। আর এইটা হচ্ছে আমার বিভেদ তল, তাহলে এখানে একটা অভিলম্ব টানবো। তাহলে অভিলম্ব টানলে তাহলে বিভেদ তল থেকে, যেহেতু লঘু মাধ্যম এটা ঘন মাধ্যম, তাহলে ঘন মাধ্যম থেকে আলো যখন লঘু মাধ্যমে যাবে তাহলে অভিলম্বের কাছ থেকে দূরে সরে যাবে, অর্থাৎ এখান থেকে একটু এই বাঁক নেবে, এই অবস্থা হবে। তাহলে এটা এন ধরলাম, এটাকে N1 ধরলাম। ওকে, N1 এটা হচ্ছে অভিলম্ব। তাহলে আলোটা দেখতে পেলে, তাহলে এখান থেকে দেখলে তাহলে আমার যেটা বস্তু, যদি কেউ যদি এখান থেকে বস্তুটাকে মানে কেউ দেখতে চায় দর্শক, তাহলে সে বস্তুটাকে কোন দিকে দেখবে, সে নিশ্চয়ই বস্তুটাকে এখানে দেখতে পাবে না, কারণ আলো কখনো বাঁকা পথে, আমরা কোনোদিন বাঁকা পথে দেখতে পারি, সোজাসুজি দেখতে হয়। তাহলে কোনো ব্যক্তি যখন এখান থেকে দেখবে, অবজার্ভ করবে এই বস্তুটাকে, তখন সে দেখবে কি বস্তুটা কোথায় আছে, তাহলে এই বরাবর বাড়াতে হবে। তাহলে এই বরাবর যদি আমরা বাড়াই সেটা দেখব কি এই বিন্দুটা এখানটা, তাহলে আমরা দেখতে পাবো যেন বস্তুটা আমার কোথায় আছে, এইখানটায় আছে। তা দেখতে পেলে তাহলে বস্তুটা উপর দিকে উঠে, তাহলে এটাকে আমি কিউ বিন্দু বলছি। ছবিটা তোমাদের আরেকবার ভালো করে বুঝিয়ে দিই, তাহলে খুব সহজেই তোমরা বুঝতে পেরে যাবে। তাহলে এখানে আমরা একটা বস্তু আছে ধরলাম, সেটাকে আমি পি বিন্দু ধরলাম। তাহলে এখান থেকে কোনো আলো লম্ব, কেউ যদি লম্বলম্বী হয় এখানে দেখে, তাহলে সোজাসুজি এইভাবে দেখবো আমরা এখানে। আর যদি এখান থেকে অবজার্ভ করে তাহলে তির্যকভাবে কোণ বরাবর, তাহলে আলো কি এইভাবে যাবে, গিয়ে এই বিভেদ তলে আপতিত হবে। হওয়ার পর ধরলাম এখানে আমি অ্যারো চিহ্ন দিলাম, এই বিভেদ তলে আপতিত হবে। আপতিত হলে যেহেতু এখান থেকে ঘন মাধ্যম দিয়ে লঘু মাধ্যমে যাচ্ছে, তাহলে আলোটা কি হচ্ছে এইদিকে একটু বেঁকে যাবে, অবিলম্ব থেকে দূরে সরে যাবে। তাহলে এখানটা দেখবো, তাহলে আমি যে দেখবো এখান থেকে যখন দেখবো, তাহলে নিশ্চয়ই বস্তুটাকে আমি এখানে দেখবো না, কারণ আলো সর্বদা সোজাসুজি কাজ করে। তাহলে এই সোজাসুজি আমরা দেখবো, তাহলে এই সোজাসুজি দেখবো মানে কি, আমার এই বস্তুটা এই কিউ বিন্দুতে আছে। তাহলে আপাতন সরণটা কত হলো, এতটুকু যেন উপর দিকে উঠে গেল। এবার আমরা ক্যালকুলেট করব যে আপাত গভীরতাটা কত, সেটা নির্ণয় করব। আচ্ছা, তার আগে আমরা আলোর প্রতিসরণ ব্যাপারটা দেখে নিই। তাহলে আলোর এই কোণটা কী হবে, এই কোণটা আই কোণ হবে, কারণ এটা হচ্ছে আপাতন কোণ। আর এই কোণটা কী হবে, আমার আর কোণ হবে, প্রতিসরণ কোণ। ওকে, এইটা এবার আমরা একটু এখানে লিখে নিই, সেটা হচ্ছে কি বস্তুটির প্রকৃত গভীরতা। অ্যাকচুয়ালি বস্তুটা কোথায় আছে, পি বিন্দুতে। তাহলে এখান থেকে যদি আমরা ক্যালকুলেট করি, এটাকে সি বিন্দু ধরলাম, এটা হচ্ছে আমার সি বিন্দু। তাহলে এখানে লিখি বস্তুটির প্রকৃত গভীরতা সেটা কত হবে, সেটা হচ্ছে কি এপি। ওকে, বস্তুর প্রকৃত গভীরতা এপি। এখানে অ্যাকচুয়ালি বস্তুটা পি বিন্দুতে আছে, আর যেটা আপাত দৃষ্টিতে বস্তুকে দেখা যাবে কোথায়, কিউ বিন্দুতে, এখানে আমরা দেখতে পাবো। তাহলে বস্তুটির, আমি এখানে লিখিয়ে দিচ্ছি, বস্তুটির আপাত গভীরতা সেটা যে কি এ কিউ। তাহলে আপাত দৃষ্টিতে আমরা যেখানে বস্তুটা দেখবো, যেটা প্রতিবিম্ব যেখানে তৈরি হচ্ছে, সেটা হচ্ছে কোথায়, কিউ বিন্দুতে প্রতিবিম্বটা তৈরি হচ্ছে। তাহলে আপাত গভীরতা এ কিউ, এখানটা যদি দেখি এ কিউ, এতটুকু হচ্ছে আমার আপাত গভীরতা। তাহলে আপাত সরণটা কত হলো, পি কিউ। তাহলে আপাত সরণ, বস্তুটির আপাত সরণ সেটা হচ্ছে কি পি কিউ। তাহলে পি কিউ পরিমাণ বস্তুটা সরণ ঘটেছে। আচ্ছা, এখানে আমরা বের করলাম। নেক্সট এবার দেখলাম আমরা এখানে আলোর প্রতিসরণের যে সূত্র আছে সেটা এখানে লাগাবো। এটা সি বিন্দু, একে এন বিন্দু, এটা নাম দিলাম আমি ডি। ওকে, ডি। তাহলে এখানে যদি স্নেলের সূত্র, প্রতিসরণ সূত্র লাগাই, তাহলে বলতে পারি কি স্নেলের সূত্র অনুযায়ী, স্নেলের
সূত্রানুযায়ী সেটা কি বলতে পারি আমরা যে সাইন আই বাই সাইন আর ইকুয়াল টু, আচ্ছা এর প্রতিসরাঙ্ক লিখে দিচ্ছি আমি, এই মাধ্যমে প্রতিসরাঙ্ক হচ্ছে ধরলাম μ1 আর এর প্রতিসরাঙ্ক ধরলাম আমরা μ2। পরে আমরা বলে দেবো যে বাই মাধ্যমের ক্ষেত্রে 1 হয়, এখানে আমি আপাতত ধরলাম এই মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে μ2, এই মাধ্যমের প্রতিসরাঙ্ক হচ্ছে μ1। এবারে মিউ লিখছি, এবার যেহেতু দুটো মাধ্যমে আলোর ট্রানজাকশন হচ্ছে তাহলে এখানে আলো আপেক্ষিক প্রতিসরাঙ্ক নেব। এবার কার সাপেক্ষে নেবো দেখলাম, আপেক্ষিক প্রতিসরাঙ্ক কার সাপেক্ষে নেবো, আমি বলছিলাম কি যেখান থেকে আলো যাচ্ছে সেখান থেকে, অর্থাৎ বা যেই কোণটা উপরে লিখবো তার সাপেক্ষে। তাহলে এখানে আপাতন কোণটা আই, তাহলে এই মাধ্যমে সাপেক্ষে এই মাধ্যমে প্রতিসরাঙ্ক, তাহলে 2 নম্বর থেকে 1 নম্বর, তাহলে 2 1 μ2 1, তাহলে এখানে আমি বলতে পারি ইকুয়াল টু μ1 বাই μ2। ওকে এটা তাহলে এখান থেকে বলতে পারি বা μ2 বাই μ1 ইকুয়াল টু μ2 বাই μ1 ইকুয়াল, এটাকে উল্টা দিলাম তাহলে এই দিকটা উল্টা হবে সাইন আর, তাহলে সাইন আর, আরটা কোনটা আমাদের এখানে অ্যাঙ্গেল এনসিডি, আমি লিখিয়ে দিলাম এখানে অ্যাঙ্গেল এনসিডি ডিভাইডেড বাই দেখো সাইন আরটাকে যেহেতু এটা আমরা আর কোণ তাহলে এখানে এনসিডি দিলাম ডিভাইডেড বাই সাইন আই কোণ দেখানো আই, সাইন আই এইটা হবে, সাইন আই কোনটা হবে দেখানো এই কোণটা PCN1, এটাকে আমি 1 নম্বর সমীকরণ নাম দিলাম। তাহলে μ2 বাই μ1 ইকুয়াল টু সাইন আর বাই সাইন আই হলো, সাইন আর হচ্ছে এনসিডি আর সাইন আই হচ্ছে PCN1। ওকে এটা পেয়ে গেলাম। নেক্সট দেখে নাও, এইটা মনে রাখো, কোনো কঠিন ব্যাপার নেই, ভালো করে যদি তোমরা বোঝার চেষ্টা করো খুব সহজে এটা হয়ে যাবে। এবার ভালো করে দেখে নাও, আমার AB বা PB AP এই যে লাইনটা আছে এই লাইন আর N1 এই দুটো লাইন পরস্পর কি সমান্তরাল, এই লাইনটা আর এই লাইনটা পরস্পর কি আছে সমান্তরাল আছে। তা যেহেতু সমান্তরাল আছে আর তাহলে এই কোণটা যদি I হয় তাহলে এই কোণটা কি হবে ভালো করে দেখে বলো। আমি বলছি এই লাইনটা আর এই লাইনটা দুটো যদি সমান্তরাল হয় তাহলে এই কোণটা আই হলে এই কোণটা কি হবে এইটাও আই হবে, কারণ কি এরা একান্তর কোণ, তাই না? এই লাইন আছে এখানে থাকলে এই কোণটা ইকুয়াল হয় কারণ একান্তর কোণ, তাহলে এই কোণটা যদি আই হয় এইটাও আই হবে। নেক্সট দেখে না, এই লাইনটা আর এই লাইনটা সমান্তরাল, তাহলে একই রেখা, এটা পরপর একই রেখা আছে সোজাসুজি, তাহলে এই কোণটা যদি আর হয় তাহলে এই কোণটা কি হবে আর হবে, এরা অনুরূপ কোণ। ভালো করে দেখে নাও, এই লাইন যদি থাকে এইভাবে যদি কাটে তাহলে এই কোণটা পরস্পর কী হবে সমান হবে, এখানে যদি থাকে এই কোণটা সমান পরস্পর একই কোণ হবে, অনুরূপ কোণ হবে, কারণ এই রেখাগুলো পরস্পর কী সমান্তরাল আছে। তাহলে এই লাইনটা এপি লাইন N1 লাইন পরস্পর কী সমান্তরাল, তাহলে এই কোণটা আর হলে এই কোণটা আর হবে, এখানে একটাই রেখা আমি বাড়িয়ে দিয়েছি এইদিকে, এইটা আর হবে এইটা আর, তাহলে এটা হচ্ছে অনুরূপ কোণ, আর এইটা আই হলে এইটাও আই হবে এই কোণটা, এটা কি হচ্ছে একান্তর কোণ। তাহলে বলতে পারি চিত্রানুযায়ী, তাহলে বলতে পারি আবার আমরা বলতে পারি কি যে অ্যাঙ্গেল এনসিডি ইকুয়াল টু অ্যাঙ্গেল এনসিডি ইকুয়াল টু এ কিউসি, তাহলে এ কিউসি, তাহলে এনসিডি ইকুয়াল টু এ কিউসি হবে কারণ অনুরূপ কোণ। ওকে এবার লিখে দেবে। নেক্সট হচ্ছে কি এবং অ্যাঙ্গেল PCN1 ইকুয়াল টু অ্যাঙ্গেল PCN1 ইকুয়াল টু অ্যাঙ্গেল হবে কি APC, তাহলে APC কি এটা হচ্ছে কি একান্তর কোণ। ওকে তাহলে আমরা এটা লিখে ফেললাম। তাহলে এবারে এই মানটা আমরা কি করব 1 নম্বর সমীকরণ যদি সেখানে বসাবো। ওকে 1 নম্বর সমীকরণ থেকে পাই আমরা কি দেখানো, তাহলে 1 নম্বর সমীকরণ যদি বসিয়ে দিই তাহলে অতএব ফ্রম ইকুয়েশন 1 we have, তাহলে এখান থেকে আমরা কি পাবো দেখে নাও
μ2 বাই μ1 ইকুয়াল টু সাইন অ্যাঙ্গেল এনসিডি, এনসিডি জায়গা বসাতে পারি কি এ কিউসি ডিভাইডেড বাই সাইন পিসি এন ওয়ানের জায়গাতে এপিসি অ্যাঙ্গেল এপিসি। ওকে, এটা বসিয়ে দিলাম। এবার দেখে নাও, তাহলে এক্ষেত্রে শুধু এই ত্রিভুজটা দেখো, ত্রিভুজ এ কিউ সি, এই ত্রিভুজটা ছোট্ট একটা ত্রিভুজ এ কিউ সি, এই আরটাকে থিটা পাবো। তা সাইন থিটা দেখে নাও, সাইন এ কিউ সি মানে সাইন থিটা, সাইন থিটা ইকুয়াল টু আমরা কি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে লম্ব বাই অতিভুজ। তো লম্ব কোনটা হচ্ছে এই ত্রিভুজের ক্ষেত্রে লম্ব হচ্ছে আমার এসি আর অতিভুজ হচ্ছে কিউসি। তাহলে এখানে বসিয়ে দিতে পারি আমরা। তাহলে আমি এখানটা যদি একটা মুছে দিই, তাহলে এখানে আমরা বসিয়ে দিতে পারি ইকুয়াল টু সাইন এ কিউসি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ এসি বাই কিউসি। ওকে, ডিভাইড বাই দেখে নাও সাইন এ কিউসি অর্থাৎ সাইন থিটা, সাইন থিটা লম্ব বাই অতিভুজ, তাহলে লম্ব হচ্ছে এসি, অতিভুজ হচ্ছে কিউসি। ওকে, হয়ে গেল। নেক্সট একইভাবে এপিসি, তাহলে এই ত্রিভুজ এপিসি ত্রিভুজ থেকে এর ক্ষেত্রে থিটা হচ্ছে আই, তাহলে সাইন থিটা বা সাইন আই ইকুয়াল টু কী হবে লম্ব বাই অতিভুজ, লম্ব কি এসি বাই অতিভুজ কি পিসি। দেখুন এখান থেকে এটা হচ্ছে অতিভুজ আর এটা হচ্ছে লম্ব, তাহলে আমরা বলতে পারি কি সাইন এপিসি মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ মানে এসি বাই পিসি। ওকে, তাহলে এটা পেয়ে গেলাম। তাহলে বা পরের লাইন বলতে হবে, তাহলে বা μ2 বাই μ1 ইকুয়াল টু এসি বাই কিউসি ইন্টু এটা উল্টে যাবে পিসি বাই এসি, তাহলে এসি কাটবে, তাহলে বা বলতে পারি কি μ2 বাই μ1 ইকুয়াল টু পিসি বাই কিউসি। তাহলে এই সমীকরণটা পেলাম, এটাকে আমরা 2 নাম্বার দিলাম। ব্যাস আমার প্রমাণ প্রায় হয়ে গেছে, আর একটুখানি বাকি, এই কাজটা কমপ্লিট, ব্যাস প্রমাণ হয়ে গেছে। দেখে নাও খুব সহজে, কোনো ঝামেলা নেই। ছবিটা মাস্ট আঁকতে হবে, তুমি যদি ছবিটা বুঝতে পেরে যাও তোমার আর কোনো ঝামেলা থাকবে না, খুব সহজে তুমি এটা প্রমাণ করতে পারবে। ছবিটা প্রথমে আঁকতে হবে ভালো করে, ছবি আঁকার পর আলোর প্রতিসরণের যে সূত্রটা আছে সেটা সূত্রটা এখানে লাগাবো, লাগিয়ে এটাকে μ2 μ1 ধরে নিচ্ছে, এটাকে ধরার পর এখানে I1 যে R1 I আর R আছে এটাকে I আর R আকারে না লিখে NCD আর PCN1 এই আকারে লিখলাম। তার পরবর্তীতে এখান যে হচ্ছে সেখান থেকে একান্তর কোণ আর অনুরূপ কোণটা আমরা কম্পেয়ার করে বসিয়ে দেবো। বসিয়ে দেওয়ার পর সাইন থিটার যে ফর্মুলা থাকে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে প্রথমে এ কিউসি ত্রিভুজের কথা ভাববো, সাইন থিটার ফর্মুলা কি লম্ব বাই অতিভুজ নেবো, এটা লম্ব এটা অতিভুজ ছোট কিউসি, তারপর বড় ত্রিভুজটা নেবো এ পিসি এই ত্রিভুজটা, এখান থেকে লম্ব হচ্ছে এসি আর অতিভুজ হচ্ছে পিসি। তাহলে আমরা পেলাম কি μ2 বাই μ1 ইকুয়াল টু পিসি বাই কিউসি। ওকে, এটা পেয়ে গেলাম। এবার দেখে নাও এই সি বিন্দুটা যদি এ বিন্দুটার খুব কাছাকাছি হয়ে যায়, অর্থাৎ দেখে নাও আমার যদি বলি এখান থেকে একটা লাইন আছে, এখান থেকে একটা লাইন আছে। ওকে, তাহলে এখানে এ বিন্দু, এটা সি বিন্দু, তাহলে এই সি বিন্দুটা এ বিন্দু যত কাছাকাছি আসবে, অর্থাৎ এই সি বিন্দুটা যতটা এ বিন্দুর কাছাকাছি সরে আসবে ততটা এই দূরত্ব আর এই দূরত্ব দুটো সেম হবে। ব্যাপারটা ভালো করে বোঝো, এই বিন্দুটা যত এর কাছাকাছি আসবে এই দূরত্ব, এটাকে আমি পি বললাম, পিসি আর এপি ততই কাছাকাছি হবে। অর্থাৎ এই সি বিন্দুটা এ বিন্দুতে যত দূরত্ব বাড় থাকবে তত এই বাহু দুটো পিসি আর এসি দূরত্ব আলাদা হয়ে যাবে, আর সি বিন্দুটা এ বিন্দু যত কাছাকাছি আসবে তত এই দুটো দূরত্ব কী হবে কমবে। ধরো ছোট্ট একটা আমরা বৃত্তীয় চাপের ক্ষেত্রে দেখেছিলাম, যদি বৃত্তীয় চাপ থাকে আর এই দুটো বিন্দু যদি খুব কাছাকাছি থাকে তাহলে এই দুটো দৈর্ঘ্য পরস্পর কি সমান হয়েছিল, সেখান থেকে এটা আর ব্যাসার্ধ, এটাকেও আর ব্যাসার্ধ, এটা থিটা ধরেছিলাম, এস ইকুয়াল টু আর থিটা ধরেছিলাম, এই দুটোকে আমরা আর ধরেছিলাম, কারণ কি এই দুটো বিন্দু খুব কাছাকাছি অবস্থিত আছে। ওকে, তাহলে একইভাবে যদি আমি বলি কেউ যদি লম্বভাবে দেখে, মানে দর্শক যদি এই লম্বভাবে দেখে এখানটায়, তাহলে সি বিন্দুটা কোথায় আসছে, এ বিন্দুর কাছে চলে আসলো। তাহলে যদি এ আর সি, এ এবং সি খুব কাছাকাছি অবস্থিত হলো, তাহলে আমরা এখানে লিখতে পারি, তাহলে আমরা এখান থেকে বলতে পারি যে এ এবং সি বিন্দু দুটি খুব কাছাকাছি অবস্থিত হলে আমরা বলতে পারি যে পিসি নিয়ারলি ইকুয়াল টু এপি। ভালো করে দেখো না, একটু তোমার সমস্যা হতে পারে যে কিভাবে ছবিতে দেখা যাচ্ছে এই দৈর্ঘ্য বড় এটা ছোট,
ছবি আমরা বড় করে এঁকেছি এটা বোঝানোর জন্য। আমি বলতে চাইছি এই সি বিন্দুটা যতই এই এ বিন্দুর কাছে সরে আসবে ততই এপি আর এসি ইকুয়াল হবে। আর যখন সি বিন্দুটা পুরোপুরি এ বিন্দুর উপর থাকবে তখন তো আর পিসি আর এসি ইকুয়াল দুটো হয়েই যাবে, তাই না? এই সি বিন্দু যদি এই বিন্দুর উপরে বসে যায় তাহলে এই দূরত্ব আর এই দূরত্ব সেম, দুটো সেম একই দূরত্ব হয়ে যাবে। সেই জন্য বলছি যদি এ এবং সি এই দুটো বিন্দু খুব কাছাকাছি অবস্থিত হয়ে যায় সেক্ষেত্রে আমরা বলতে পারি পিসি নিয়ারলি ইকুয়াল টু এপি, মানে এপি দূরত্ব যা হবে পিসি দূরত্ব সেম হবে, একই হবে। এবং এইটাও বলা যাবে যে কিউসি নিয়ারলি ইকুয়াল টু এ কিউ, এবং কি যে এখান থেকে এর দূরত্ব অবভিয়াসলি সি বিন্দুটা এ বিন্দু যত কাছাকাছি আসবে এই দূরত্ব দুটো ইকুয়াল হলে এই দূরত্বটা পরস্পর ইকুয়াল হবে, অর্থাৎ এ কিউ আর কিউসি এই দুটো খুব কাছাকাছি হয়ে যাবে বা ইকুয়াল হয়ে যাবে। তাহলে এখান থেকে বুঝতে যাচ্ছি এই সি বিন্দুটা যত দূরত্ব বাড়বে এ বিন্দু থেকে তত ডিস্টেন্সটা আলাদা হয়ে যাবে, আর এই সি বিন্দুটা যত এ বিন্দুর খুব কাছাকাছি সরে আসবে তত এই বাহু দুটো দৈর্ঘ্য পরস্পর সমান হয়ে যাবে। এই বড় বাহুটা আর এই বাহুটা পরস্পর সমান হবে কখন? যখন সি বিন্দুটা এ বিন্দুর প্রায় কাছাকাছি একদম লম্ব এই বিন্দুর এ বিন্দুর উপর অবস্থিত একদম তো ইকুয়াল হয়েই যাচ্ছে, কিন্তু যদিও কাছাকাছি হলে খুব এদের বাহু দুটোর দৈর্ঘ্যটাও খুব কাছাকাছি হয়ে যাবে। সেই জন্য বলছি এ এবং সি বিন্দু দুটি খুব কাছাকাছি অবস্থিত হলে পিসি নিয়ারলি ইকুয়াল টু এপি হবে এবং কিউসি নিয়ারলি ইকুয়াল টু এ কিউ হবে। তাহলে যদি এটা হয়ে যায় তাহলে আমরা এই সমীকরণ থেকে এখানে বলতে পারি কি, তাহলে এখান থেকে আমরা বলতে পারবো যে মিউ টু বাই মিউ ওয়ান ইকুয়াল টু পিসি মানে হচ্ছে এপি বাই এ কিউ। ওকে, এইটা হচ্ছে আমার 3 নম্বর সমীকরণ এটা। ওকে, তাহলে এটা পেয়ে গেলাম। এবারে এপি আর এ কিউসির আমরা মান বের করে দেখানো। এবার দেখানো বায়ু মাধ্যমের ক্ষেত্রে, বায়ুর ক্ষেত্রে বায়ু মাধ্যমে মিউ ওয়ান ইকুয়াল টু 1 এবং জল মাধ্যম জলের প্রতিসরাঙ্ক মিউ টু ইকুয়াল টু মিউ ধরি। ওকে, এটা ধরলাম। তাহলে দেখে না কী ধরলাম, বায়ু মাধ্যমে মিউ ওয়ান ইকুয়াল টু 1 এবং জলের প্রতিসরাঙ্ক মিউ টু ইকুয়াল টু মিউ ধরলাম। আর কি প্রকৃত গভীরতা এপি তো আমরা হচ্ছে প্রকৃত গভীরতা, সেটাকে আমরা স্মল ডি ধরলাম। তাহলে এপিটাকে আমরা ধরলাম স্মল ডি আর মিউ ওয়ানটা 1 আর মিউ টুটাকে মিউ ধরলাম। এবারে 3 নম্বর সমীকরণে বসিয়ে আপাত গভীরতা কোনটা এ কিউ, ওইটা এ কিউটা বের করবো। তাহলে লিখে দিই অতএব আমরা বলতে পারি অতএব মিউ টু বাই মিউ ওয়ান ইকুয়াল টু এপি বাই এ কিউ, তাহলে বা মিউ টু হচ্ছে মিউ বাই 1 ইকুয়াল টু এপি হচ্ছে ডি বাই এ কিউ। তাহলে এখানে বলতে পারি কি, তাহলে বা এটা হচ্ছে এ কিউ। ওকে, এ কিউ, তাহলে এ কিউ ইকুয়াল টু বলতে পারি কি ডি বাই মিউ। তাহলে এই কি হচ্ছে আপাত গভীরতা। অতএব বস্তুটির আপাত গভীরতা এ কিউ ইকুয়াল টু ডি বাই মিউ। তাহলে দেখে নাও কত ছোট্ট একটা অ্যান্সার আসলো। তাহলে এখান থেকে এর দূরত্বটা কত হচ্ছে ডি বাই মিউ, যদি আমার প্রকৃত গভীরতা ডি হয়ে থাকে। ওকে, তাহলে আমরা জলের ভিতরে কোনো বস্তু থাকলে তার আপাত গভীরতা কত হবে তার ফর্মুলা আমরা বের করে ফেললাম। নেক্সট আর একটা থাকে, সেটা হচ্ছে কি যে আপাত সরণটা কত হয়েছে পি কিউ। ওকে, তাহলে এখানে লিখি ধরি বস্তুটির, বা আমি এখানে এটা লিখে দিচ্ছি, ধরি বস্তুটির আপাত সরণ পি কিউ ইকুয়াল টু এক্স। ওকে, আমরা এক্স হলাম এটা। তাহলে বলতে পারি অতএব এক্স ইকুয়াল টু পি কিউ। তাহলে পি কিউ মানে আমরা বলতে পারি এ পি মাইনাস এ কিউ। দেখে নাও এ পি
মাইনাস এ কিউ, তাহলে সেখান থেকে পি কিউ পেয়ে যাচ্ছি। এবার এই দুটোর মানে আমরা পেয়ে গেছি, তাহলে বলতে পারি তাহলে বা এক্স ইকুয়াল টু এপি হচ্ছে কি শুধু ডি, আর এ কিউ ডি বাই মিউ, তাহলে বা এক্স ইকুয়াল টু যদি ডি কমন নিয়ে নিই 1 মাইনাস 1 বাই মিউ, এটা ওকে। দেখে না কত সহজে আমরা বের করলাম। তাহলে এইটা হচ্ছে কি আপাত সরণ, কতটা সরণ হবে মানে কতটা উপরে উঠবে সেটা বের করলাম। আর কি যে আপাত গভীরতা এ থেকে আমরা কোথায় যে দেখছি সেইটা আমরা বের করতে পারবো যদি আমার বস্তুটা কোথায় আছে তার গভীরতা যদি জানা থাকে। অর্থাৎ এখান থেকে এর গভীরতা যদি জানা থাকে তাহলে খুব সহজেই আপাত গভীরতাটা কত হবে, আর জলের প্রতিসরাঙ্ক যদি জানা থাকে তাহলে বস্তুটা কতটা উপরে দেখা যাবে সেটা আমরা খুব সহজেই নির্ণয় করতে পারবো। ওকে, তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তাহলে আজকে ভিডিও এতটুকুই। আজকে যেগুলো বোঝালাম তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই কমেন্টে জানাবে। নতুন থাকলে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর ভিডিওতে অবশ্যই লাইক দেবে আর বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবে। তো দেখাবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস ডে।